আমি এটুকু বলবো, এই চ্যাপ্টারটাকে তোকে যা পড়িয়ে দেবো এর বাইরে তোর আর কিচ্ছু লাগবে না। এই হাইড্রোজেন, তোর ইলেকট্রোপজিটিভিটি কম, তোর সাহস হয় কি করে তুই আমাকে বলছিস? তুই নিজে যাবি ক্যাথোডের দিকে। ক ফর হচ্ছে কপার, রয়েছে স ফর হচ্ছে এসএন। আর যে আয়রন এতদিন ভীষণ ঘমন্ড দেখাচ্ছিল, সে এখন নদীর ধারে গিয়ে হরি হরায় নম কৃষ্ণ। বছরের শুরু থেকে একটা কথা আমি তোদেরকে বারবার করে বলেছি, যেটা করাচ্ছি সেটা ছাড়বি না, তার বাইরে কিছু পড়বি না। মাধ্যমিক 2027 ভৌত বিজ্ঞানে তোকে 100 পাওয়ানোর দায়িত্ব আমার। এতদিন ধরে যার রেজাল্ট হয়ে এসেছে, মাধ্যমিক 2026 যে ভয়ঙ্কর রেজাল্টটা হয়েছে, তার থেকেও ভালো রেজাল্ট 2027 হবে। আরো বেশি 100 উঠবে, আরো বেশি র্যাঙ্ক হবে, এই প্রমিসটা আমি তোদেরকে করেছি। তোরা আমার কথাগুলোকে ব্লাইন্ডলি বিশ্বাস করিস, তোদেরকে যা করাচ্ছি যা করাই সেগুলোকে অক্ষরে অক্ষরে পালন করিস। আর এই পরিবর্তনটা তুই নিজের মধ্যে অলরেডি দেখতে পেয়ে গেছিস। যারা আগে ভৌত বিজ্ঞান বুঝতো না, ভৌত বিজ্ঞান পড়তে চাইতো না, তারা আজকে ভৌত বিজ্ঞান ছাড়া আর কিছু পড়তে চাইছে না। যারা আগে ভৌত বিজ্ঞানের অঙ্ক দেখলেই ভয় পেত, তারা আজকে সব অঙ্ক করতে পারছে। যারা আগে ভৌত বিজ্ঞানের নাম্বার তুলতে পারতো না, তারা আজকে ক্লাসের মধ্যে টপ করছে। এই পরিবর্তনটাই দেখতে চেয়েছিলাম, দেখাতে চেয়েছিলাম। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেলে অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। তোরা আমাকে বারবার করে বলেছিস, দাদা ধাতুবিদ্যা চ্যাপ্টারটা সবে শেষ হয়েছে, তুমি জুলাই মাসের কোয়েশ্চেন লিক সেটগুলোকে করানোর আগে অন্তত একবার ধাতুবিদ্যার ওয়ান শটটা দিও। চল, তোদের প্রত্যেকের কথায় ধাতুবিদ্যার ওয়ান শট রিভিশন চলে এসেছে। আমি এটুকু বলবো, এই চ্যাপ্টারটাকে তোকে যা পড়িয়ে দেবো এর বাইরে তোর আর কিচ্ছু লাগবে না, তুই ডিরেক্ট কোয়েশ্চেন আনসার সলভ করতে পারবি। শুরু করা যাক। দেখবি যখনই তোরা পড়েছিস শুরুতেই নিশ্চয়ই খনিজ এবং আকরিকের ব্যাপারে জেনেছিস। তোরা প্রত্যেকেই জানিস, তাও আমি একবার বলি। তোরা তোদের চারপাশে প্রকৃতির মধ্যে যে সমস্ত ধাতুগুলোকে দেখতে পাস, সেটা লোহা হতে পারে, তামা হতে পারে, জিঙ্ক হতে পারে, কিংবা অ্যালুমিনিয়াম হতে পারে। সেগুলো কিন্তু চিরকালই এরকম চকচকে ধাতু রূপে ছিল না ভাই। এগুলোর সাথে বিভিন্ন পলি, বালি, কাদা, এক কথায় বিভিন্ন রকমের অশুদ্ধি মিশেছিল। আর এই অশুদ্ধি মিশ্রিত ধাতুগুলো বিভিন্ন ধরনের যৌগ রূপে কখনো বা মাটির তলায়, কখনো বা পাহাড়ের তলায়, কখনো সমুদ্রের তলায় অবস্থান করত। এই অশুদ্ধি মিশ্রিত ধাতুগুলোকে, এই যৌগগুলোকেই আমরা এক কথায় খনিজ নামে ডাকতাম। এবার তুই আমাকে বল, আমাদের লক্ষ্যটা কি হওয়া উচিত? দাদা, আমাদের পিওর ধাতু চাই। তার মানে আমরা এই অশুদ্ধিগুলোকে দূর করতে চাই, আমরা খনিজ থেকে অশুদ্ধিগুলোকে সরিয়ে পিওর ধাতুটাকে বার করে আনতে চাই, নিষ্কাশিত করতে চাই। একদম পরিষ্কার কথা। যখনই আমরা খনিজ থেকে ধাতু নিষ্কাশন করতে গেলাম, আমরা দুটো কেস দেখতে পেলাম। কিছু কিছু খনিজ এমন ছিল যেগুলো থেকে কম খরচে, আমাদের দুটো ব্যাপার আছে কিন্তু, কম সময়ের মধ্যে করতে হবে আবার কম খরচের মধ্যে করতে হবে। দেখা গেল কিছু কিছু খনিজ এমন ছিল যেগুলো দিয়ে কম খরচে কম সময় ধাতুটাকে নিষ্কাশন করা গেল না। অনেক সময় লেগে যাচ্ছে, নাহলে অনেক খরচ হচ্ছে। কিন্তু এমন কিছু কিছু খনিজ ছিল যেগুলো দিয়ে কম খরচে কম সময়ে ধাতুটাকে বার করে আনা গেল। এই সমস্ত চ্যাম্পিয়ন খনিজগুলোকে, এই সমস্ত টপার খনিজগুলোকে আমরা এক কথায় নাম দিলাম আকরিক। তার মানে দাদা, এই আকরিকটা এক প্রকারের খনিজই, তাই না? যে খনিজগুলো দিয়ে কম সময়ে কম খরচে আমরা ধাতুটাকে পেয়ে গেলাম। আমি বললাম একদম। আর দাদা, যে সমস্ত খনিজগুলো থেকে আমরা কম সময়ে কম খরচে ধাতুটাকে পেলাম না, তাদেরকে আমরা কি নামে ডাকবো? তাদেরকে আমরা নর্মাল খনিজ নামে ডাকবো। এবার তুই চিন্তা করে দেখ, ধর তোদের একটা 60 জনের ক্লাস আছে। ওই 60 জনের ক্লাসের তো একটাই টপার আছে। তার মানে ওই যে টপারটা, সে তো অ্যাকচুয়ালি তোদের ক্লাসেরই স্টুডেন্ট রে ভাই। তার মানে আমি এক কথায় বলতে পারি তো যে সব টপারই স্টুডেন্ট, সব টপারই স্টুডেন্ট। কিন্তু সব স্টুডেন্ট কি টপার? না। দাদা, এইটার সাথে কি এটার কোনো লিঙ্ক আছে? আমি বললাম হ্যাঁ আছে তো। একটা প্রশ্ন মাঝে মধ্যে নিশ্চয়ই আসে, তোরা জানিস, যে সব আকরিক বা আকরিক মাত্রেই খনিজ, আকরিক মাত্রেই খনিজ। কিন্তু সব খনিজ আকরিক নয়। একদম পরিষ্কার কথা। সব খনিজ থেকে তার কম খরচে কম সময় আমরা ধাতুটাকে পেলাম না, তাহলে সব খনিজ কি করে আকরিক হয়? কিন্তু যে সমস্ত খনিজ থেকে সহজে কম সময় কম খরচে পেয়ে গেলাম, তারাই তো আকরিক। তাহলে আকরিকটা নিশ্চয়ই খনিজ। যেমন একটা এক্সাম্পল আছে, ধরো আমরা যদি আয়রনের কথা বলি, লোহার কথা বলি, সেখানে দুটো পদার্থের নাম আমি তোকে বলবো। একটা হচ্ছে FeS2, এর নাম হচ্ছে আয়রন পাইরাইটিস। আরেকটা হচ্ছে Fe2O3, এর নাম হচ্ছে রেড হেমাটাইট। তোরা দেখতে পাবি এই আয়রন পাইরাইটিসের মধ্যে কিন্তু প্রচুর 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 পরিমাণে আয়রন আছে। ইনফ্যাক্ট
গ্রেটার দেন হয়তো রেড হেমাটাইট। এত বেশি পরিমাণ আয়রন থাকা সত্ত্বেও আয়রন পাইরাইটিস থেকে আমরা কম খরচে কম সময় আয়রনকে নিষ্কাশন করতে পারি না। বাট অপেক্ষাকৃত কম সংখ্যক আয়রন যুক্ত রেড হেমাটাইট, যার মধ্যে আয়রনের পার্সেন্টেজ হয়তো কম, কিন্তু সেখান থেকে খুব কম খরচে কম সময়ে আমরা আয়রনটাকে নিষ্কাশন করতে পেরে যাই। তাহলে স্বাভাবিকভাবে এটাই হচ্ছে সেই টপার খনিজ। এই দুটোই আয়রনের খনিজ, বাট যে খনিজটা থেকে আমরা কম খরচে কম সময়ে নিষ্কাশনটা করলাম সেটাকেই আমরা আকরিক নামে ডাকবো, আর অন্যটা নর্মাল খনিজ হয়েই প্রকৃতিতে থেকে যাবে। গল্প শেষ। তার মানে দাদা সমস্ত আকরিক, যারাই আকরিক হয়েছে তারাই এককালে খনিজ ছিল, কিন্তু সব খনিজ আকরিক হতে পারলো না। কমপ্লিট, একদম পরিষ্কার। এখানে বিভিন্ন ধরনের আকরিকের কথা বলে দেওয়া আছে। তোরা এই সমস্ত আকরিক গুলোকে আগেও দেখেছিস, আগেও পড়েছিস, আমি তোদেরকে নতুন করে আর কি বা বলবো। ধর আমি তোকে যদি বলি আয়রনের অক্সাইড রূপে তোরা Fe2O3 এর নাম শুনলি, এটাকে রেড হেমাটাইট বলে। অথবা তোরা দেখবি Fe3O4 নিশ্চয়ই পড়েছিস, যেটাকে ম্যাগনেটাইট বলে। এই দেখ এখানে লেখা থাকবে নিশ্চয়ই যে ম্যাগনেটাইট Fe3O4। অথবা দেখবি তোকে এখানে কার্বনের রূপে সিডারাইট লিখে দিয়েছে। এই ধরনের আকরিক গুলোকে তোকে একটু খেয়াল রাখতে হবে, বিশেষ করে যেগুলো যেগুলো পরীক্ষাতে আসে। যেমন আমি তোকে বলবো কপার গ্লান্স আছে, যে কপার গ্লান্সকে তুই Cu2s লিখতে পারিস, দেখবি এখানেই রয়েছে কপার গ্লান্স Cu2s। অথবা দেখবি কপার পাইরাইটিস CuFeS2। দেখ আয়রন পাইরাইটিস এর সঙ্গে কপারটাকে জুড়ে দিয়েছে, এই দেখ CuFeS2, এটাকেই কপার পাইরাইটিস বলা হয়। জিঙ্কের ক্ষেত্রে যেমন যেগুলো পরীক্ষাতে খুব আসে, তার মধ্যে একটা হচ্ছে ক্যালামাইন ZnCO3, এটা কার্বনেট আকরিক। অথবা হতে পারে জিঙ্ক ব্লেন্ড হতে পারে ZnS, অথবা জিঙ্কাইড হতে পারে ZnO, এটা অক্সাইড রূপের আকরিক, এটা সালফাইড রূপের আকরিক, এটা কার্বনেট রূপের আকরিক। তোরা এগুলো সব জানিস, ঠিক আছে। অ্যালুমিনিয়াম থেকে কোনগুলো আসে দাদা? অ্যালুমিনিয়াম থেকে যেটা পরীক্ষাতে বারবার দেয় সেটা হচ্ছে বক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 এবং তার সঙ্গে 2H2O। এছাড়াও একটা আছে গিবসাইড Al2O3, তার সঙ্গে 3H2O। আরেকটা তোরা কিন্তু তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটাতে পড়েছিস, AlF3 3NAF, এইটাকে বলা হয় ক্রায়োলাইট। এই ক্রায়োলাইটটা কিন্তু অ্যালুমিনিয়াম নিষ্কাশনের সময় খুব কাজে লাগবে, ঠিক আছে। এগুলো সব দেখবি এখানে লেখা রয়েছে, AlF3 3NAF, Al2O3 2H2O বক্সাইড, Al2O3 3H2O গিবসাইড, সবকিছুই এখানে দেওয়া রয়েছে। যেগুলো করালাম সেগুলো বারবার পরীক্ষাতে আসে, ঠিক আছে, আর কিছু না। বাকি এখানে সবকিছুই দেখবি দেওয়া আছে। এইটুকু শোনার পরে তোর মনের মধ্যে, অ্যাকচুয়ালি তোর মনের মধ্যে না, এটা মানুষের একটা ইনবিল্ড নেচার, যদি দুজন খুব খারাপ লোক থাকে তার মধ্যে যে একটু ভালো তাকে মানুষ ভালো ভাবতে শুরু করে। তোরা এইটুকু শোনার পর নিশ্চয়ই ভাবতে শুরু করেছিস যে খনিজ হচ্ছে বিরাট বড় ভিলেন, কারণ খনিজ থেকে আমরা সহজে ধাতুটাকে পেলাম না, আর আকরিক বুঝি হেভি বড় হিরো, আকরিক বুঝি হেভি বড় টপার, আকরিক বুঝি ভীষণ বিশুদ্ধ। কিন্তু অ্যাকচুয়ালি আকরিকটাও তো বিশুদ্ধ নয় রে, খনিজটাও বিশুদ্ধ নয়, খনিজের মধ্যে অশুদ্ধি আছে, আর আকরিকটাও তো বিশুদ্ধ নয়, আকরিকের মধ্যেও অশুদ্ধি রয়েছে। তার মানে কেউই বিশুদ্ধ নয় ভাই, তুই একে হিরো ভাবাটা বন্ধ কর। হ্যাঁ, তবে এটা বলতে পারিস যে আকরিক যেটা রয়েছে সেখান থেকে আমরা কম খরচে কম সময় অশুদ্ধিগুলোকে বার করে দিতে পারি। তার মানে দাদা আকরিক থেকেই আমাকে ধাতুটাকে নিষ্কাশন করতে হবে, এবং সেই ধাতু নিষ্কাশনের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আমাকে জানতে হবে। আমি বললাম একদমই তাই। কি কি পদ্ধতি আছে সেটা বলার আগে আমি তোকে একটা কথা বলতে চাই। যখনই আমরা কোনো আকরিক নেব, তোরা প্রত্যেকে অলরেডি শুনেছিস, আমি তাও তোদেরকে একবার করে বলছি, যে আকরিকগুলোকে আমরা ধাতু নিষ্কাশনের কাজে লাগাবো সেই আকরিকগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অক্সাইড আকরিক হবে। যেমন যেমন ধর ZnO থেকে করব, যেমন ধর Fe2O3 থেকে করব, যেমন ধর Al2O3 থেকে করব, যেমন ধর Cu2O থেকে করব। মানে যে কটাই তুই দেখতে পাচ্ছিস তুই কিন্তু সব কটাই অক্সাইড আকরিক দেখছিস, এবং এটাই কিন্তু নিড, আমরা কিন্তু অক্সাইড আকরিক থেকেই ধাতুটাকে বার করব। এখন দাদা অক্সাইড আকরিক থেকে আমরা যখন ধাতুটাকে বার করছি তখন একটা বিষয় খেয়াল করেছো? আমি বললাম কি? এই যে ধাতু নিষ্কাশন ফিষ্কাশন পরে করবো, একটুখানি বিষয়টা শোন। বিষয়টা হচ্ছে যে এই যে জিঙ্ক অক্সাইডটা তুমি নিয়েছো, এখান থেকে তুমি কাকে বার করতে চাইছো? জিঙ্ক ধাতুটাকে বার করতে চাইছো, তাই তো? আমি বললাম হ্যাঁ চাইছি। দাদা এটা কি ধরনের পদ্ধতি হচ্ছে গো? এটা জারণ পদ্ধতি হচ্ছে নাকি এটা বিজারণ পদ্ধতি হচ্ছে? আমি বললাম সুন্দর একটা প্রশ্ন করেছিস তো। তার মানে সোজা কথায় প্রশ্নটা হচ্ছে ধাতুর নিষ্কাশন পদ্ধতিটা একটা জারণ পদ্ধতি নাকি একটা বিজারণ পদ্ধতি? দাদা বুঝবো কি করে?
আমি বলছি এই আকরিকটাকে একটু ভাঙতো, ভাঙলে তুই কি পাবি বল? Zn2+ পাবি, কারণ অক্সাইডকে O2- লেখা যায়। এবং তার মানে দাদা মোদ্দা কথায় এই Zn2+টাই আমার জিঙ্কে পরিণত হবে, তাই তো? বললাম হ্যাঁ। তার মানে দাদা Zn2+টা জিঙ্ক হতে গেলে স্বাভাবিকভাবে আমি দেখতে পাচ্ছি দুটো ইলেকট্রনের ঘাটতি আছে, তাহলে একে দুটো ইলেকট্রন নিতে হবে, গ্রহণ করতে হবে। হ্যাঁ, আর দাদা ইলেকট্রন গ্রহণ করতে হবে মানে ইলেকট্রন গ্রহণ করে তবে ধাতুটা নিষ্কাশিত হবে, ধাতুটা উৎপন্ন হবে, মানে এই পুরো প্রসেসটা একটা বিজারণ প্রসেস। কারণ যেখানেই ইলেকট্রন গ্রহণের প্রসঙ্গ চলে আসছে, আমরা পর্যায় সারণীতে পড়েছি, ইলেকট্রন গ্রহণ করা মানেই তো বিজারণ। তাহলে ধাতুর নিষ্কাশন প্রসেসটাও একটা কি ধরনের প্রসেস? বিজারণ প্রসেস। একদম পরিষ্কার। ধাতু নিষ্কাশনটাকে শেখার আগে আমি তোকে একটুখানি এই সারণীটা থেকে কিছু জিনিস বলতে চাই। তোরা অলরেডি এই সারণীটা দেখেছিস, আমি তাও তোকে একটুখানি এটাকে রিভিজিট করিয়ে কিছু এমন কথা বলবো যেটা হয়তো আগে তুই শুনিসনি। এই সারণীটাকে তোরা প্রত্যেকে জানিস ধাতুর সক্রিয়তা শ্রেণী বলা হয়। সক্রিয়তা শ্রেণী কেন? কারণ দেখবি যে কোনো ধাতু মানে কি ভাই? ধাতু মাত্রই, ধর আজকে সোডিয়াম বললাম, ক্যালসিয়াম বললাম, জিঙ্ক বললাম, তোরা এখানেও দেখতে পেলি যে ধাতু মাত্রেই সেই ইলেকট্রন ত্যাগ করে এরকম পজিটিভ আয়ন রূপে থাকতে চায়। তুই যে কোনো ধাতুকে আজকে দেখে নে, ধাতু দেখ Na+ রূপে থাকে, Ca2+ রূপে থাকে, Zn2+ রূপে থাকে, Al3+ রূপে থাকে। তার মানে ধাতুর মধ্যে একটু পজিটিভিটি ব্যাপারটা রয়েছে। ধাতু সবসময় ইলেকট্রো পজিটিভ হয়ে থাকতে চায়, তড়িৎ ধনাত্মক হয়ে থাকতে চায়। এবং এই তড়িৎ ধনাত্মকতাটা যত বাড়ে, তড়িৎ ধনাত্মকতা যত বৃদ্ধি পায়, তার সক্রিয়তা তত বৃদ্ধি পায়, তার পাওয়ার তত বৃদ্ধি পায়, তার ইগো তত বৃদ্ধি পায়, তার টাকা তত বৃদ্ধি পায়। দাদা এখানে ইগো আর টাকা কোত্থেকে এলো? যেটা বলছি শুধু শুনতে থাক। এই শ্রেণীটা এমন একটা শ্রেণী যেটা নিচ থেকে ওপরের দিকে আমরা যত উঠি তত একটা ধাতুর তড়িৎ ধনাত্মকতা বৃদ্ধি পাচ্ছে। কারণ ধাতুর ধর্মটাই হচ্ছে তড়িৎ ধনাত্মক ধর্ম। ধাতু চাইছেই তড়িৎ ধনাত্মক হতে। একটা ধাতুর পরিচিতি তার তড়িৎ ধনাত্মকতার মধ্যেই। যত নিচ থেকে ওপরের দিকে উঠবো তত ধাতব ক্যারেক্টারটা বৃদ্ধি পাচ্ছে। তার মানে দাদা তত ইলেকট্রো পজিটিভ নেচারটা বৃদ্ধি পাচ্ছে, তড়িৎ ধনাত্মকতাটা বৃদ্ধি পাচ্ছে। মানে আমি বলতে পারি আজকে অ্যালুমিনিয়ামের থেকে পটাশিয়াম বেশি তড়িৎ ধনাত্মক। মাথার উপরে কত চার্জ আছে দেখে লাভ নেই, কার ধনাত্মকতাটা বেশি, কার পাওয়ারটা বেশি। তাহলে এই বরাবর যত উঠবো তড়িৎ ধনাত্মকতা বাড়ে। আর যত তড়িৎ ধনাত্মকতা বাড়ে তত একটা ধাতুর কি বাড়তে থাকে বল? সক্রিয়তা বাড়তে থাকে। ধাতুর তত পাওয়ার বাড়তে থাকে, তত তার ইগো বাড়তে থাকে, এবং তোকে বলেছি তত তার টাকা বাড়তে থাকে। এবার এইটা যখন তুই শুনে নিলি তখন এখান থেকে একটা প্রশ্ন আসে, সেটা তুই নিশ্চয়ই করতে পারবি। কিভাবে? দেখ, তোকে বলেছে CuSO4 এর সঙ্গে Fe যুক্ত করলাম, এই রিয়াকশনটা হবে কি হবে না, এইটুকু হচ্ছে প্রশ্ন। তুই বলবি দাদা এটাকে আমি বলবো কি করে? মানে তুই একটুখানি এইটাকে ভাঙতো, ভাঙলেই তুই উত্তরটা পেয়ে যাবি। ভাঙলে দাদা উৎপন্ন হবে Cu2+ এবং তার সঙ্গে উৎপন্ন হবে SO4 2-। আমি বললাম হ্যাঁ একদম। এবার তুই আমাকে একটা কথা বল, এই SO4 2- কাছে দুটো অপশন আছে কি নেই? আছে। একটা Fe-র সঙ্গে যুক্ত হতে পারে সে, একটা সে Cu2+ এর সঙ্গে যুক্ত হতে পারে। এই SO4 2- বিইং আ নেগেটিভ স্পিসিস, যেহেতু ওর মাথার মধ্যে নেগেটিভ চার্জ আছে, ওর শুধুমাত্র একজন ইলেকট্রো পজিটিভ এলিমেন্টকে চাই, ও আর কিছু জানে না। সমাজের খুব করুণ একটা চিত্র বলতে চলেছে কিন্তু তোকে, খুব ভালো করে মন দিয়ে শুনবি কিন্তু। এই যে নেগেটিভ আছে তার শুধুমাত্র কি চাই? তার শুধুমাত্র দাদা পজিটিভকেই চাই, ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট চাই, তড়িৎ ধনাত্মক স্পিসিস চাই। ও দেখতে পাচ্ছে ওর কাছে দুটো অপশন আছে, একটা কপার রয়েছে আর একটা Fe রয়েছে। তুই একটু তড়িৎ রাসায়নিক শ্রেণীটা একটু মন দিয়ে দেখতো। এই রয়েছে কপার, এই রয়েছে কপার, আর এই রয়েছে আয়রন। বল তড়িৎ রাসায়নিক শ্রেণীতে কে উপরে আছে? দাদা কপারের থেকে আয়রন উপরে আছে। তাহলে তুই মানতে বাধ্য কপারের থেকে আয়রনের ধাতব ধর্মটা বেশি, কপারের থেকে আয়রনের তড়িৎ ধনাত্মকতাটা বেশি,
কপারের থেকে আয়রনের টাকা বেশি, কপারের থেকে আয়রনের ইগোটাও বেশি। যে উপরে থাকবে তার তড়িৎ ধনাত্মকতা যত বেশি হবে, তুই ভেবে নে সুবিধার জন্য তার টাকা তত বেশি হবে। এই নেগেটিভ চার্জের কি দরকার? যে বেশি ইলেকট্রোপজিটিভ তাকে দরকার। ও বলবে ধুর, আমি এতদিন ধরে কপারটার সাথে কি করছিলাম, আমার কাছে এখন আয়রনের মতো একটা অপশন আছে, যে আয়রন কপারের তুলনায় অনেক বেশি তড়িৎ ধনাত্মক, আমার তো শুধু ইলেকট্রোপজিটিভ হলেই চলবে। তাহলে আমি কার সাথে যুক্ত হব? যে বেশি ইলেকট্রোপজিটিভ, যে বেশি পজিটিভ চার্জ যুক্ত, ঘনত্ব যুক্ত, যার পজিটিভিটিটা বেশি। তাহলে এই SO4 অনায়াসেই নিম্ন ইলেকট্রোপজিটিভিটির কপারকে ছেড়ে আয়রনের সঙ্গে যুক্ত হয়ে যাবে। সমাজ গেয়া না? এটা কিন্তু যে কোনো ক্ষেত্রে হতে পারে, মানে যে কোনো দিক থেকে হতে পারে ভাই। তাহলে SO4 টা সঙ্গে সঙ্গে কার সাথে যুক্ত হলো? আয়রনের সাথে। মানে দাদা FeSO4 তৈরি হলো, আর কপার নদীর ধারে একা একা হরি হরায় নমকৃষ্ণ গান গাইতে গাইতে বিচরণ করতে করতে চলে গেল, শেষ। যুক্ত ছিল খুব সুন্দর SO4 দেখলো আয়রনকে, একবার দেখেই ফিদা, আয়রনের সাথে যুক্ত হয়ে গেল, কপার যেমনি একা ছিল একা হয়ে গেল। আমি তোর কথা বলছি না, কিন্তু তোকে যদি আমি এই বিক্রিয়াটা একটু উল্টো করে দিতাম, মানে যদি তোকে বলতাম FeSO4 এর সঙ্গে কপার মেশা, তখন কি বিক্রিয়াটা হতো? তুই বলবি দাদা আবার আমি একটু ভেঙে নি, তাহলে আমি ভাঙলেই পাবো Fe2+ এবং তার সাথে পাবো SO4 আমার এখানে যে SO4 টা রয়েছে তার কাছে দুটো অপশন আছে, একটা হচ্ছে আয়রনের সঙ্গেই যুক্ত থাকা, আর না হলে কপারের সঙ্গে কি যুক্ত হওয়া। কোনটা করবে এই SO4 দাদা? এই SO4 টা কিন্তু দেখতে পাচ্ছে ও অলরেডি আয়রনের সাথেই যুক্ত আছে। যেই আয়রনটা কপারের থেকে বেশি ইলেকট্রোপজিটিভ, অলরেডি এর পজিটিভিটি বেশি, ও অলরেডি ভালো মানুষের সাথেই যুক্ত আছে, কপার সামনে কিছুই না আয়রনের সামনে। তাহলে এই SO4 কপারকে পাত্তাও দেবে না, বলবে আমি একজন আয়রনের সাথে যুক্ত আছি ভাই, তুই কে? তার মানে এই রিয়াকশনটা সামনে প্রসিডই করবে না, গল্প শেষ। কোনোভাবেই এখানে CuSO4 তৈরি হবে না, কারণ কপারের ক্ষমতাই নেই SO4 কে আয়রনের থেকে নিয়ে নেওয়ার। বি লাইক কপার। এই কি বলছি? বি লাইক আয়রন, বি লাইক কপার নয় ভাই, বি লাইক কপার নয়। চল, আমি কিন্তু ভুল করে ঠিকটাই বলে ফেলেছি, তাই না? তুই কপার, তুই আয়রন নয়। চল, মোটামুটি হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আজকে যদি আমি তোকে আরেকটা প্রশ্ন দেওয়ার এখান থেকে চেষ্টা করি, ধর আমি তোকে বললাম একটু দিন পাল্টেছে, এখন FeSO4 রয়েছে, তার সঙ্গে ধর আমি Zn যোগ করে দিয়েছি, দিন বদলের গান শুরু হয়ে গেছে। কেন? যে SO4 এতদিন আয়রনের প্রতি ভীষণ লয়াল ছিল, যে SO4 বলেছিল আমি কোনোদিনও আয়রনকে ছেড়ে যাব না, তার কাছে আজকে আবার দুটো অপশন আছে, একটা আছে আয়রন, একটা আছে জিঙ্ক। সে দেখতে পাচ্ছে আচ্ছা বেটা, আয়রনের তুলনাতেও আবার জিঙ্ক বেশি ইলেকট্রোপজিটিভ। আচ্ছা, তার মানে ইলেকট্রোপজিটিভিটির দিক থেকে আয়রনের তুলনায় জিঙ্ক বেশি। আমি এতদিন কি করছিলাম আয়রনের সাথে? কার সাথে যেতে হবে? জিঙ্কের সাথে যেতে হবে। সভ্যতা আর একদম বাস্তব চিত্র। ZnSO4 তৈরি হয়ে গেল, আর যে আয়রন এতদিন ভীষণ ঘমন্ড দেখাচ্ছিল, সে এখন নদীর ধারে গিয়ে হরি হরায় নমকৃষ্ণ গান গাইতে গাইতে বিচরণ করছে। আমি আবারও বলছি, এটা কিন্তু যে কোনো ফিল্ডে হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে। ধর আজকে এটা হচ্ছে তোর কোম্পানি, এটা তুই, এটা তোর থেকে কোনো ভালো এমপ্লয়ি, তুই যে কোনো দিক থেকে এটাকে রিলেট করতে পারিস, যে কোনো জায়গা থেকে রিলেট করতে পারিস, কিন্তু সভ্যতার সমাজ এটাই। ঠিক আছে ভাই, নিশ্চয়ই বোঝা গেছে যে বস হয়, যে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে ওপরে থাকে, সে সবসময় যে নিচে থাকে তার উপর একটু ঘমন্ড দেখায়, একটু তাকে দাবিয়ে রাখার চেষ্টা করে, একটু দমিয়ে রাখার চেষ্টা করে। ঠিক আছে, কমপ্লিট।
এবারে আমি কিন্তু একদম পরিষ্কার ভাবে বলতে পারি যে ধাতু নিষ্কাশনের বিভিন্ন পদ্ধতি তোর কাছে একদম পরিষ্কার হতে চলেছে। কি কি পদ্ধতি আছে দাদা তোরা নিশ্চয়ই জানিস, আমরা দেখিয়ে দিচ্ছি অলরেডি যেগুলো বিজারণ। প্রথমটাই রয়েছে কার্বন বিজারণ পদ্ধতি, দ্বিতীয়টা রয়েছে থার্মিট পদ্ধতি, তৃতীয়টা রয়েছে তড়িৎ বিজারণ পদ্ধতি, আর 4 নম্বরটা রয়েছে শত বিজারণ পদ্ধতি। এই 4খানা বিজারণ পদ্ধতি আমরা এক এক করে দেখব এবং এগুলোর মধ্যে কি ধরনের ধাতুর নিষ্কাশন হবে আমরা সেগুলো এক এক করে পড়ব। আমরা প্রথমে একটুখানি দেখে নিই, ধাতুবিদ্যার প্রসঙ্গে জারণ বিজারণ আমরা অলরেডি শিখে ফেলেছি। আমরা প্রথমে একটুখানি দেখে নেব কার্বন বিজারণ পদ্ধতিটা কি। শুরুতেই শোন, কার্বন বিজারণ পদ্ধতিতে কাদেরকে নিষ্কাশন করা যায় এটা তোরা অলরেডি জানিস, আমি তাও একবার মনে করাচ্ছি। কার্বন বিজারণ পদ্ধতিতে তাদেরকেই নিষ্কাশন করা যাবে, তাদেরকেই বার করা যাবে যারা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে মাঝামাঝি অবস্থানে রয়েছে, যারা তড়িৎ রাসায়নিক শ্রেণীর মিডিল অবস্থানে আছে, যাদের সক্রিয়তা খুব বেশিও নয় খুব কমও নয়, যাদের পজিটিভিটি খুব বেশিও নয় খুব কমও নয়, যারা মধ্যম সক্রিয়। এক্সাম্পল দুটোই হতে পারে, দুটো নিয়েই তোরা করবি, দুটোকেই বারবার ফোকাস করানো হয়। একটা হচ্ছে আয়রন আর একটা হচ্ছে জিঙ্ক, এদের মধ্যে যেটা দেখানো হয় সেটা হচ্ছে জিঙ্ক। ঠিক আছে, তার মানে তোকে প্রথমেই খেয়াল রাখতে হবে দাদা এটা মধ্যম সক্রিয় ধাতুদের ক্ষেত্রে প্রযোজ্য হয়। এইবার যেহেতু এটাও একটা বিজারণ প্রসেস এবং এখানেও যেহেতু ধাতুটাকে বিজারিত করে বার করা হবে, এখানেও কিন্তু প্রচুর টেম্পারেচারের প্রয়োজন হয়। আমি তোদেরকে কি বলেছিলাম কি ধরনের আকরিক নিতে হয়? অক্সাইড আকরিক নিতে হয়। তাহলে জিঙ্কেরও আমরা কি আকরিক নেব? অক্সাইড আকরিক নেব। যেহেতু এটা কার্বন বিজারণ পদ্ধতি সেই কারণে এখানে বিজারক রূপে কার্বনকে অ্যাড করা হয়, মানে এই কার্বনটাই জিঙ্ক অক্সাইডের বিজারণ ঘটাতে সাহায্য করবে। যে বিজারণ ঘটাতে সাহায্য করে তাকে আমরা কি নামে ডাকি দাদা? বিজারক নামে ডাকি না? বললাম একদম। তাহলে এখানে কার্বনটাই বিজারক। আচ্ছা, যখনই এটাকে আমি যুক্ত করব ইন ভেরি হাই টেম্পারেচার, এই কার্বনটা অক্সিজেনটাকে জিঙ্ক থেকে কেড়ে নেবে, মানে জিঙ্ক থেকে অক্সিজেনটা চলে যাবে, জিঙ্কটা বিজারিত হয়ে যাবে। তাহলে জিঙ্ক থেকে অক্সিজেনটা কেটে পড়লো, জিঙ্কটা শুধুমাত্র জিঙ্ক রূপে অবস্থান করলো। আর এই অক্সিজেনটা কার সাথে যুক্ত হবে? কার্বনের সাথে। কারণ যে বিজারিত করবে তার তো নিজের জারণ ঘটবে, তো জারণ ঘটে কার্বন মনোঅক্সাইড তৈরি হয়েছে। তার মানে দাদা যেটা প্রসেস ছিল সেটা কিন্তু আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে, জিঙ্কটা কিন্তু আমার বেরিয়ে গেছে, তাই না? আমি বললাম একদম। বাট জানিস তো এই স্টেপেই বিক্রিয়াটা শেষ হয়ে যায়। এই যে কার্বন মনোঅক্সাইডটা তৈরি হলো, মানে ওয়ান টাইম ইনভেস্ট ডাবল ধামাকা। একবার তো কার্বন গিয়ে যা করার করে দিয়েছে, এবারে যে কার্বন মনোঅক্সাইডটা তৈরি হয়েছে সে পেছনে নেই ভাই। ও বলছে আমার আরেকটা জিঙ্ক অক্সাইড এসেছে, কারণ অনেকগুলো জিঙ্ক অক্সাইড দেওয়া হবে, প্রচুর জিঙ্ক নিষ্কাশন করতে হবে। তাহলে একটা জিঙ্ক অক্সাইডকে কার্বন বুঝে নিয়েছে। এবার যে কার্বন মনোঅক্সাইডটা বিক্রিয়া শেষে এসেছে সে বলছে এবার আমি যাচ্ছি, সেই কার্বন মনোঅক্সাইডটা আবার একটা জিঙ্ক অক্সাইডের সঙ্গে যুক্ত হয়েছে, যুক্ত হয়ে এটাকে আবার জিঙ্কে পরিণত করে দিয়েছে আর নিজে আবার জারিত হয়ে কার্বন ডাই অক্সাইডে কনভার্ট হয়ে গেছে। তার মানে দাদা এটা কিন্তু একটা খুব টাকা সেভিং প্রসেস। কেন বলো তো? কেন? কারণ দেখো একটা কোক দুটো জিঙ্ক অক্সাইডের গল্প শেষ করছে। একটা কোক যদি আমি একবার দিই, সে নিজে একবার জিঙ্ক অক্সাইডকে বিজারিত করছে, আবার যেটা তৈরি করছে সেটাও একবার গিয়ে জিঙ্ক অক্সাইডকে বিজারিত করে দিয়ে গল্প শেষ করে দিচ্ছে। মানে ওয়ান টাইম ইনভেস্ট দুবার রিটার্ন। হ্যাঁ একদমই তাই, ভেরি গুড ভাই। মানে কার্বন বিজারণ পদ্ধতির গল্প শেষ হয়ে গেছে। দাদা আমাকে একটা কথা বলো তো, কি ধরো আমার কাছে জিঙ্ক কার্বনেট আছে আর ধরো আমার কাছে জিঙ্ক সালফাইড আছে, আমি কি এগুলো দিয়ে কার্বন বিজারণ পদ্ধতি করতে পারবো না? কারণ তা করতে তো পারবি কিন্তু ঝামেলা আছে। জিঙ্ক কার্বনেটটাকে প্রথমে উত্তপ্ত করতে হবে, যেহেতু এর মধ্যে অলরেডি অক্সিজেন প্রেজেন্ট আছে তাই বেশি ঝামেলা হবে না। যেই মাত্র উত্তপ্ত করবি কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাবে। আমি আমাদের ব্যাচের মধ্যেও রাসায়নিক গণনা করা থেকে বারবার করে শিখিয়েছিলাম, তোদেরকেও নিশ্চয়ই যে ওয়ান শটটা দিয়েছিলাম সেখানেও বলা ছিল যে কার্বনেটকে যখনই উত্তপ্ত করবি সেখান থেকে কার্বন ডাই অক্সাইড কেটে পড়ে। তো যদি কার্বন ডাই অক্সাইড, এই যে কার্বন ডাই অক্সাইডের অক্সিজেনে ভাগ কর, তাহলে জিঙ্কের সঙ্গে কে যুক্ত হবে বল? অক্সিজেন। আর এই যে CO3 কে ভেঙে যে CO2 আর অক্সিজেন লিখলাম, অক্সিজেনটা তো যুক্ত হলো, তাহলে বেরিয়ে গেল কোনটা? CO2 টা বেরিয়ে গেল। তার মানে আমরা উত্তপ্ত করে জিঙ্ক কার্বনেটকে উত্তপ্ত করে সেখান থেকে জিঙ্ক অক্সাইডটাকে বার করে নিতেই পারি। এই প্রসেসটাকে বলা হয় ভস্মীকরণ। কিন্তু যেখানে কোনোভাবেই অক্সিজেন প্রেজেন্টই নেই সেইটাকে একটু বেশি সময় ধরে বেশি পরিমাণ অক্সিজেন রিচ বায়ু দ্বারা ট্রিট করতে হয় এবং দেখা যায় আস্তে আস্তে এই সালফাইড আকরিকটা অক্সাইডে কনভার্ট হয়ে যায়। এই প্রসেসটাকে টেকনিক্যালি বলা হয় তাপজারণ।
ঠিক আছে, তার মানে আমরা দুরকম ভাবে জিঙ্ক অক্সাইড তৈরি করে তারপর কার্বন বিজারণ করতেই পারি। দাদা আরেকটা প্রশ্ন আছে, আমি কি আজকে তুমি বললে দাদা যে মধ্যম সক্রিয় ধাতুর অক্সাইড গুলো থেকে আমরা ধাতুগুলোকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করতে পারি। হ্যাঁ, আচ্ছা যেগুলো উচ্চ সক্রিয় তারা কি দোষ করলো? মানে ধরো আজকে যদি আমি অ্যালুমিনিয়াম অক্সাইড নিয়ে আসতাম, আজকে যদি আমি সোডিয়ামের অক্সাইড নিয়ে আসতাম, এরা কি দোষ করলে? এরা কেন কার্বন বিজারণের মাধ্যমে নিষ্কাশিত হলো না, হবে না? ভেরি গুড কোশ্চেন। দেখ, এই যে উচ্চ সক্রিয় যে ধাতুগুলো রয়েছে, যাদের সক্রিয়তা অনেক বেশি, যাদের ইলেকট্রো পজিটিভিটি অনেক বেশি, যাদের তড়িৎ ধনাত্মকতাটা অনেক বেশি, মানে একদিক থেকে ধাতুর ইলেকট্রো পজিটিভিটি হাই, অন্যদিকে যার সঙ্গে যুক্ত আছে সেই অক্সিজেন তার ইলেকট্রো নেগেটিভিটি অনেক হাই। মানে একজনের প্লাস অনেক বেশি, একজনের প্লাস পাওয়ার অনেক বেশি, একজনের মাইনাস পাওয়ার অনেক বেশি। প্লাস মাইনাস একে অপরকে কি করে? অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে। তাই এরা যখন একে অপরের সঙ্গে যুক্ত আছে, যখন একটা তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু একটা তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে, তখন তাদেরকে সেপারেট করা, তাদেরকে আলাদা করা, সেখান থেকে ধাতুটাকে নিষ্কাশন করা এই পাতি কার্বনের পক্ষে সম্ভব নয়। সেই জন্যই কার্বন বিজারণ পদ্ধতিতে এদেরকে নিষ্কাশন করা যায় না। ব্যাপারটা বুঝতে পেরেছিস? চলো নেক্সট কি আছে দাদা? থার্মিট পদ্ধতি। নিশ্চয়ই জানিস থার্মিট পদ্ধতির মধ্যে এরকম একটা ফায়ার ক্লে নির্মিত প্রথমে পাত্র নেওয়া হয়, সেই পাত্রটার মধ্যে দুটো পদার্থ দেওয়া হয়, দুটো জিনিস লাগে থার্মিট পদ্ধতিতে। থার্মিট পদ্ধতিতে আগে বলি কার কার অক্সাইড নিষ্কাশন হয়। আয়রনের হতে পারে, ম্যাঙ্গানিজের হতে পারে, আর ক্রোমিয়ামের হতে পারে। আমরা কাকে দিয়ে দেখাবো? মেনলি আয়রনকে দিয়ে দেখাবো। তোরা প্রত্যেকেই জানিস প্রথমে আয়রনের অক্সাইড নেওয়া হয় Fe2O3, তার সঙ্গে বিজারক রূপে অ্যাড করা হয় অ্যালুমিনিয়াম, এবং এখানে এই পুরো প্রসেসটাতে প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার প্রয়োজন পড়ে। এই এত উচ্চ তাপমাত্রায় অ্যালুমিনিয়ামের অক্সিজেনের প্রতি একটা তীব্র আসক্তি আছে ভাই, এবং এই তীব্র আসক্তির জন্যই এত উচ্চ তাপমাত্রাতে আরো একটা বিষয় তোকে বলতে পারি, এখানেও একটা কনসেপ্ট আছে। তুই চিন্তা করে দেখ, আজকে অক্সিজেনের কাছে দুটো অপশন চলে এসেছে, একটা হচ্ছে আয়রনের সাথে যুক্ত থাকা, একটা হচ্ছে অ্যালুমিনিয়ামের সাথে যুক্ত থাকা। স্বাভাবিকভাবে ভাই তুই যদি একটু তড়িৎ রাসায়নিক শ্রেণীটা দেখিস তাহলে তুই উত্তর পেয়ে যাবি, আয়রনের থেকে অ্যালুমিনিয়াম বেশি তড়িৎ ধনাত্মক। মানে সব এক ही चीज का चक्कर है भाई। আয়রনের থেকে অ্যালুমিনিয়াম বেশি তড়িৎ ধনাত্মক বলেই এই অক্সিজেনটা আর কোনো চয়েস থাকলো না তার কাছে। অক্সিজেনটা ভাবছে কি আমি আয়রনের সাথে ছিলাম এতদিন, আমি উচ্চ তাপমাত্রা অ্যালুমিনিয়ামের সঙ্গে যুক্ত হয়ে যাব। যখনই যুক্ত হবে অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত? 3, অক্সিজেনের কত? 2। তৈরি কি হবে বল? Al2O3, অ্যালুমিনিয়াম অক্সাইড। আর আয়রনটা চুপচাপ নদীর ধারে গিয়ে 11 থাকলে বলতাম অন্য কিছু, 11-এ যখন পড়াই একটা কিনলের বোতলের রহস্য পড়াই, সেটা 11-এর অর্গানিকে শেখাবো, কিন্তু এখন বলবো হরি হরায় নমকৃষ্ণ গান গাইতে গাইতে নদীর ধার দিয়ে চলে যাবে। ঠিক আছে, দুটো আয়রন আছে, দুটো বসিয়ে দিলাম। এখানটা দেখ অ্যালুমিনিয়াম দুটো আছে, তো দুটো বসিয়ে দিলাম। দেখ তো ব্যালেন্স হয়ে গেছে। আয়রন দুটো, অ্যালুমিনিয়াম দুটো, অক্সিজেন তিনটে, ঠিক আছে, হয়ে গেছে ব্যালেন্স। তো এখন সব জানিস। তাহলে এই যে আয়রনটা নিষ্কাশন হয়ে গেল, এটা দেখবি এখান থেকে গলিত আয়রন এরকম বেরোনোর জায়গা থেকে চেম্বার থাকে, নিয়ে এটা ওই ভাঙা ট্রেন লাইন বা ট্রাম লাইন গুলো, রেল লাইন ট্রাম লাইন জোড়ানোর কাজে লাগে। এটাকে থার্মিট ওয়েল্ডিং বলা হয় বা স্পট ওয়েল্ডিং বলা হয়। ঠিক আছে দাদা, একটা প্রশ্ন আছে, এমন কি এই যে ফায়ার ক্লে নির্মিত পাত্রটার মধ্যে তুমি এই প্রসেসটা ঘটাচ্ছ, এই প্রসেসটাতে এত বেশি, এত হায়ার টেম্পারেচারটা তুমি কোথা থেকে আনছো? দেশলাই জ্বালিয়ে? না, দেশলাই জ্বালিয়ে তো এই প্রসেস হবে না, এই এত টেম্পারেচার উৎপন্ন হবে না। তাহলে কি লাগবে? ঠিক আছে, প্রশ্নটা হেভি করেছিস, তার আগে একটু কথা শুনে নে। একটা প্রশ্ন আগে বলছি, সেটা শুনে নে। 3 ভাগ Fe2O3 ও 1 ভাগ অ্যালুমিনিয়াম চূর্ণের একটা মিশ্রণ হয়, যে মিশ্রণটাকে বলা হয় থার্মিট মিশ্রণ। এটা পরীক্ষাতে আসে। এবার তোর প্রশ্নটাতে আসে যে হাউ দিস 2000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বিং ফর্মড। এর একটাই উত্তর হচ্ছে প্রজ্বলক মিশ্রণ। মানে তুই যে পুরো সিস্টেমটা দেখলি, তুই যে পুরো প্রসেসটা দেখলি, এটা না একটা সেকেন্ডারি প্রসেস ছিল। এর আগে এই ফায়ার ক্লে নির্মিত পাত্রটার ভেতরে একটা প্রসেস ঘটেছে, যেখানে কে কে ছিল? পটাশিয়াম ক্লোরেট, বেরিয়াম পারক্সাইড এবং তার সাথে ছিল ম্যাগনেসিয়াম চূর্ণ। এই তিনটে পদার্থকে নেওয়া হয়েছিল, নিয়ে এর মধ্যে ম্যাগনেসিয়াম ফিতা দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। ম্যাগনেসিয়াম ফিতাটাকে এর মধ্যে প্রবেশ করানো হলো,
অলরেডি এর মধ্যে তিনটে পদার্থ ছিল, পটাশিয়াম ক্লোরেট, বেরিয়াম পারক্সাইড এবং ম্যাগনেসিয়াম চূর্ণ। তিনটেকে রেখে ম্যাগনেসিয়াম ফিতা দিয়ে লাগিয়ে দেওয়া হলো আগুন। এই তিনটে জিনিস যে আছে না, এদেরকে বলা হয় প্রজ্বলক মিশ্রণ। এদেরকে যদি জ্বালানো হয় তাহলে প্রচুর পরিমাণে হিট তৈরি হয়, এবং এই প্রজ্বলক মিশ্রণটাকে উত্তপ্ত করেই 2000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাওয়া গেছিল, যে তাপমাত্রাতে এই পুরো প্রসেসটা করা হয়েছিল কমপ্লিট। নেক্সট কি আছে দাদা? শত বিজারণ পদ্ধতি। শত বিজারণের ক্ষেত্রে নামটা শুনেই তুই বুঝতে পারছিস যেখানে নিজে নিজেই বিজারণ ঘটে যায়। এখানে বাইরে থেকে কোনো বিজারক যোগ করার প্রয়োজন পড়ে না। দাদা কাদের ক্ষেত্রে ঘটে? যারা মোটামুটি একটু তড়িৎ রাসায়নিক শ্রেণীর নিচের দিকে অবস্থান করে, যারা খুব একটা বেশি সক্রিয় নয়, যেমন কপারের ক্ষেত্রে হতে পারে, লেডের ক্ষেত্রে হতে পারে। এক্সাম্পল গুলো খুব পরীক্ষাতে আসে। এদের ক্ষেত্রে শত বিজারণ দেখতে পাওয়া যায়। একটু যা শিখিয়ে দিই, এখানে না দুটো আকরিককে একসাথে নিতে হয়। যেমন ধর সালফাইড আকরিক নিলাম, যেমন ধর অক্সাইড আকরিক নিলাম। আমি কিন্তু বাইরে থেকে কোনো বিজারক যোগ করিনি, এরা নিজেদের মধ্যেই যুক্ত হয়ে বিজারিত হয়ে কপার তৈরি করে দেবে। কিভাবে? এই দেখ, এখানে কপার আছে, এখানেও কপার আছে, এরা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে শুধুমাত্র কপার তৈরি করলো, আর এই সালফার আর অক্সিজেন একসাথে যুক্ত হয়ে সালফার ডাই অক্সাইড তৈরি করে দেবে। যদি একটুখানি ব্যালেন্স করি, সেখানটা দুটো অক্সিজেন আছে বলে সামনে একটা 2 বসা, তাহলে এখানে দেখ 4টে আর 2 6খানা কপার তৈরি হয়ে যায়। মানে নিজেদের মধ্যেই এমন করে যুক্ত হয় যাতে কোনো বাইরে থেকে বিজারকের প্রয়োজনও পড়লো না, আকরিকগুলো নিজেদের মধ্যে যুক্ত হয়ে ধাতুটাকে নিষ্কাশন করে ফেললো, এবং সালফার অক্সিজেন মিলে সালফার ডাই অক্সাইড তৈরি হয়ে গেল। এই প্রসেসটাতে যেহেতু বাইরে থেকে বিজারক দিতে হলো না, এই জন্য এটাকে শত বিজারণ বলা হয়। শেষ। নেক্সট দাদা, নেক্সট প্রসেসটা দেখতে পাচ্ছি আমি, তড়িৎ বিজারণ প্রসেস বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। এটার মাধ্যমে কাদেরকে নিষ্কাশন করা হয়? এমন যারা একটু বড় লোক হয় ভাই, যারা একটু সমাজের উচ্চবিত্ত মানুষ হয়, যাদের একটু টাকা বেশি হয়, যাদের একটু ইগো বেশি হয়, যাদের একটু সক্রিয়তাটা বেশি হয়, যাদের তড়িৎ ধনাত্মকতাটা বেশি হয়, সেই সমস্ত এলিমেন্টস গুলো যাদেরকে আমরা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে ওপরের দিকে দেখতে পেলাম, তাদের নিষ্কাশনের জন্য তড়িৎ বিজারণ বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটাকে ইউজ করতে হয়। তার মধ্যে অ্যালুমিনিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, ক্যালসিয়াম আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে। তুমি এক কাজ করো, একটু দেখাও আমাকে বিষয়টা। ঠিক আছে, চল দেখ। ধর আমি আজকে অ্যালুমিনিয়ামের অক্সাইড নিয়েছি, আমি এখান থেকে অ্যালুমিনিয়ামটাকে বার করতে চাইছি। আমার কাছে কার্বন বিজারণের কোনো উপায় নেই, আমার কাছে থার্মিটের কোনো উপায় নেই, আমার কাছে শত বিজারণের কোনো উপায় নেই। তখন আমার কাছে সেই পুরনো একটা পদ্ধতি যেটা আমি শিখেছি আগের চ্যাপ্টারে, সেইটা মনে পড়ে গেছে। কি দাদা, এটা একটা আয়নীয় পদার্থ আছে? বললো হ্যাঁ। এই আয়নীয় পদার্থের গলিত দ্রবণ অথবা জলে দ্রবীভূত অবস্থা করে নিলেই তো এটা আয়নে বিশ্লিষ্ট হয়ে যায়। বললাম একদম ঠিক ধরেছিস ভাই। তারপর সেগুলোকে দাদা ওই ক্যাথোড অ্যানোড ট্রিটমেন্ট করলেই তো ক্যাথোডের দিকে ক্যাটায়নটা চলে গিয়ে ওখানে ধাতুটাকে নিষ্কাশন করে দেওয়া যাবে। এবং এই প্রসেসটার উপরে ভিত্তি করেই এই তড়িৎ বিজারণ প্রসেসটা তৈরি। আগে ক্যাটায়ন আয়নে ভাঙো, ক্যাথোড অ্যানোডে যুক্ত করো, ক্যাটায়ন কোন দিকে যাবে? ক্যাথোডের দিকে, তাহলে ক্যাথোডের মধ্যে ধাতুটা জমতে শুরু করবে। তড়িৎ বিশ্লেষণ প্রসেসের মাধ্যমে ধাতুটাকে নিষ্কাশন। আর যখন কোনো উপায় থাকলো না, এটাই করতে হবে। এবং দিস প্রসেস ইজ নোন অ্যাজ দ্য তড়িৎ বিজারণ পদ্ধতি। তো এর জন্য কি করতে হবে দাদা? দুটো বিষয় হতে পারে। একটা হচ্ছে যে আমরা এর একটা গলিত দ্রবণ তৈরি করতে পারি, কারণ আমাদের তো আয়ন দরকার। যখনই গলিত দ্রবণ করবো, এই দেখো Al2O3 আছে, তার মানে এটাকে ভাঙলে 2Al3+। নিচে যেটা থাকবে সেটা পাশে বসবে, অন্যের তলায় যেটা থাকবে সেটা মাথায় বসবে। নিজের তলায় যেটা থাকবে সেটা পাশে বসবে। এটা যদি তুই একটু 11-এ পড়তিস, তোকে একটু অন্যভাবে বোঝাতাম, কিন্তু এখন আমি সেইটা বোঝাতে চাই না, তোরা এখন অনেক ছোট। নিচে যেটা আছে সেটা পাশে বসে, আর অন্যের তলায় যেটা আছে সেটা মাথার উপরে বসে। ঠিক আছে, তাহলে হয়ে গেল 2Al3+। দাদা প্লাস কারণ ধাতু মাত্রেই প্লাস, আর কি হবে? নিচে যেটা আছে, নিজের তলায় যেটা আছে সেটা পাশে বসবে, O3, তাহলে 3O হয়ে গেল, পাশে বসে গেল। আর অন্যের তলায় যেটা আছে সেটা মাথার উপরে বসবে, মাইনাস হয়ে গেল। শেষ। দাদা মোদ্দা কথা আয়নে বিশ্লিষ্ট হয়ে গেছে, তাই তো? আমি বললাম একদম হয়ে গেছে। আবার যদি আমি একটা জলীয় দ্রবণ তৈরি করি, তখনও আমি দেখতে পাবো যে 2Al3+ পাওয়া গেছে, তার সঙ্গে 3O2- পাওয়া গেছে। কিন্তু দাদা যেহেতু জলীয় দ্রবণ ছিল, সেই কারণে এক্সট্রা দুখানা আয়ন, একটা H+ একটা OH- তৈরি হয়েছে। বলো? আমি বললাম একদমই তাই। এবং তুই নিশ্চয়ই বুঝতে পারছিস যে আমরা এই সমস্ত আনওয়ান্টেড আয়নগুলোকে কিন্তু চাইবো না। আমরা এই সমস্ত আনওয়ান্টেড আয়নগুলোকে কিন্তু চাই না, কারণ আমরা তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারের মধ্যে দেখেছি এটা সমস্যা তৈরি করে। কিভাবে সমস্যা তৈরি করে দাদা? আমাকে আবার বোঝাও, আবার একবার বোঝাও, আমি ভুলে গেছি কি করে সমস্যা তৈরি করে এটা।
মানে আজকে যদি আমি এখানে জলীয় দ্রবণ নিই, আমি বেকার বেকার কেন এত টেম্পারেচার দিয়ে গলাতে যাবো? আমি জলের মধ্যে গুলে দেবো। ছোটবেলা থেকে আমরা জলের মধ্যে গ্লুকন ডি গুলো খেয়ে এসেছি, আমরা জলীয় দ্রবণ তৈরি করতে বেশি পছন্দ করব। আমি কেন এটা করবো না? কি সমস্যা আমাকে বোঝাও। ভেরি গুড। যদি আমরা জলীয় দ্রবণটা নিই, তখন আমার কাছে ক্যাটায়ন দেখ টেকনিক্যালি দুটো, একটা হচ্ছে Al3+ আর একটা হচ্ছে H+। তুই এই পুরোটাকে তো ক্যাথোড অ্যানোডের মধ্যে নিয়ে যাবি, তাই তো? ওই ট্রিটমেন্টটাই তো করবি, তুই তো তড়িৎ বিশ্লেষণ করবি। তোর কাছে কটা ক্যাটায়ন আছে? দুটো ক্যাটায়ন আছে। তুই কি জানিস? ক্যা ফর ক্যাটায়ন, ক্যা ফর ক্যাথোড। তার মানে ক্যাটায়ন কার দিকে যাবে? ক্যাথোডের দিকে যাবে দাদা, একদমই তাই। তুই আমাকে প্রশ্নের উত্তর দিয়ে দেখাতো যে কোন ক্যাটায়নটা ক্যাথোডের দিকে যাবে। যদি আজকে Al3+ যায় তাহলে তুই ক্যাথোডে অ্যালুমিনিয়াম ধাতু পাবি, বাট যদি আজকে H+ যায় তাহলে তুই ক্যাথোডের মধ্যে হাইড্রোজেন গ্যাস পাবি রে, গ্যাস। তুই কি পেতে এসছিস? ধাতু পেতে এসছিস। কিন্তু তুই যদি গ্যাস পেয়ে যাস তুই কি খুশি হবি? একদম নয়, তোর পুরো টাকাটাই নষ্ট। দাদা তাহলে পাওয়া যায় কোনটা? আমি বললাম সেটাও তড়িৎ রাসায়নিক শ্রেণী থেকেই বোঝা যায় রে। তুই দেখ তো তড়িৎ রাসায়নিক শ্রেণীতে সব ধাতুগুলোর মধ্যখানে হাইড্রোজেন সবসময় দেখবি একটা ওই কাবাব মে হাড্ডি হতে চলে আসে। দেখ একমাত্র এমন যে ধাতু নয় কিন্তু সে ভেতরে ঢুকে বসে আছে। এবং তুই এটা চিন্তা করে দেখ যে যাদের দুজনের মধ্যে কম্পারিজনটা হচ্ছে, একটা হচ্ছে Al3+ আর একটা হচ্ছে H+। এদের পার্থক্যটা বুঝতে পারছিস? আজকে হাইড্রোজেনের তুলনায় অ্যালুমিনিয়াম অনেক বেশি তড়িৎ ধনাত্মক। হাইড্রোজেনের তুলনায় অ্যালুমিনিয়াম অনেকটা উপরে আছে। অ্যালুমিনিয়ামের তড়িৎ ধনাত্মকতা অনেক বেশি, অ্যালুমিনিয়ামের পজিটিভিটি অনেক বেশি, অ্যালুমিনিয়ামের ইগো অনেক বেশি। এই ইগো কথাটা আমি এই সিচুয়েশনটার জন্যই ইউজ করছিলাম। অ্যালুমিনিয়ামের টাকা অনেক বেশি অ্যাজ কম্পেয়ার টু হাইড্রোজেন। তার মানে দাদা এবার যদি হাইড্রোজেন, এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন, এটা আমাদের Al3+, তার মানে Al3+ বিং মোর রিচ বা রিচার, ও সবসময় হাইড্রোজেনকে অর্ডার করবে। ও কোনোদিনও হাইড্রোজেনের কথা শুনবে না। ও সবসময় হাইড্রোজেনের ওপরে কিছু না কিছু আদেশ চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে, যেহেতু ও বেশি পয়সাওয়ালা। ও বলবে এই হাইড্রোজেন, তোর ইলেকট্রোপজিটিভিটি কম, তোর সাহস হয় কি করে তুই আমাকে বলছিস তুই নিজে যাবি ক্যাথোডের দিকে? তুই চাইছিস আমি যাব ক্যাথোডের দিকে, গিয়ে নিজের পজিটিভ চার্জটা হারিয়ে ফেলবো? আমার কাছে বেশি টাকা আছে, আমি বেশি ইলেকট্রোপজিটিভ। তুই যাবি, তুই নিচে আছিস, তোর টাকা কম, তোর পজিটিভিটি কম, তোর ইগো কম, তোর ক্ষমতা কম, তুই যাবি। কাকে পাঠালো? H+ কে পাঠালো। আর যদি H+ কে পাঠায় তাহলে কি তৈরি হবে? হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। অ্যালুমিনিয়াম পেলি না, তাহলে এই প্রসেসটা করবি? করবি না, খতম। তাহলে দাদা কি করব? গলিত দ্রবণ নেব। আর গলিত দ্রবণের মধ্যে আমি কি কি পাচ্ছি? 2Al3+ পাচ্ছি, তার সাথে 3O2- পাচ্ছি। দাদা এবার তাহলে ক্যাথোডের মধ্যে কে যাবে? ক্যাথোডের দিকে যাবে ক্যাটায়ন। আর অ্যানোডের দিকে কে যাবে? অ্যানোডের দিকে যাবে অ্যানায়ন। দাদা এই যে ক্যাথোডের দিকে ক্যাটায়নটা গেল, একটা ক্যাটায়নের 3টে পজিটিভ চার্জ, মানে 3টে ইলেকট্রনের ঘাটতি। তাহলে দুটো ক্যাটায়নের 3টে 6টা ইলেকট্রনের ঘাটতি। তাহলে একে 6টা ইলেকট্রন তুমি দিয়ে দাও না। যখনই 6টা ইলেকট্রন দিয়ে দেবে, ইলেকট্রনের ঘাটতিগুলো সব দূর হয়ে যাবে, শুধুমাত্র অ্যালুমিনিয়াম তৈরি হবে। তোরা জানিস দেখো একটা অ্যানায়নের কাছে কটা ইলেকট্রন বেশি আছে? দুটো বেশি আছে। তাহলে 3টের কাছে 6টা বেশি আছে, তো 6টা ছেড়ে দিক না। কারণ অ্যানোডের ক্ষেত্রে তো ইলেকট্রন ছাড়বে, জারণ ঘটবে, ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ করবে, বিজারণ ঘটবে। এগুলো সব তোদেরকে শিখিয়ে দিয়েছি আমি পকেট ধামাকাটায়। যারা ব্যাচের মধ্যে পড়িস তারা তো একদম ডিটেলে শিখে গেছিস। 6টা ইলেকট্রন ছাড়লো যখন, স্বাভাবিকভাবে 3টে অক্সিজেন তৈরি হলো। এটা কিন্তু 30 লেখা নেই, হ্যাঁ, 3টে অক্সিজেন তৈরি হয়েছে, কারণ প্রত্যেকটার কাছে দুটো করে ইলেকট্রন ছিল। তা 3টের কাছে 6টা ছিল, 6টা ছেড়ে দিয়েছে বলে 3টে অক্সিজেন শুধু তৈরি হয়েছে। আর 3টে অক্সিজেন আরো 3টে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে 3O2, কারণ গ্যাস তৈরি করতে হবে। কোনো পরমাণু কোনোদিন গ্যাস তৈরি করতে পারে না, পরমাণুগুলো জুড়ে যে অণু তৈরি হয় সেটাই গ্যাস তৈরি করে। কি বলি দাদা আর একটা 3O কোথায়? আর আরো তো Al2O3 দেওয়া হয়েছে না। চলো, তার মানে এই ছিল আমাদের তড়িৎ বিজারণ পদ্ধতি, এবং সেই তড়িৎ বিজারণের মাধ্যমে আমরা সবকিছু তৈরি করে ফেলতে পারলাম। প্রত্যেকটা বিজারণ পদ্ধতি তুই শিখে নিয়েছিস। একটুখানি নিচে কমেন্ট কর প্রসেসগুলো যে শেখালাম কেমন লাগলো।
যারা এরকম ভাবে পড়তে চাইছিস, আমি দেখলাম এই কয়েকদিন ধরে তোদের ফাউন্ডেশন ব্যাচে ভর্তির রেটটা, টেন্ডেন্সিটা অনেকটা বেড়ে যাচ্ছে। ফাউন্ডেশন ব্যাচে ছেলেমেয়েরা আরো বেশি বেশি করে ভর্তি হচ্ছে, যদিও আর কিছুদিনই মাত্র বাকি ছিল। সেই জন্য আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি, আমি ফাউন্ডেশন ব্যাচে আর অ্যাডমিশন করাবো না। কারণ আজকে ধর জুন মাস শেষ হতে যায়, তার কাছে শুধুমাত্র জুলাই মাসটাই পড়ে আছে। ফাউন্ডেশন ব্যাচ তো শুধু ফার্স্ট আর সেকেন্ড সামেটিভের জন্যই ছিল। সেই জন্য আমি আজকে থেকে ফাউন্ডেশন ব্যাচের অ্যাডমিশন বন্ধ করে দিয়েছি। আমি কিন্তু এই ক্লাসের আগে অলরেডি সমস্ত গ্রুপগুলোর মধ্যে বলে দিয়েছি যে ফাউন্ডেশন ব্যাচে আর কেউ অ্যাডমিশন হবি না। কিন্তু একটা বিষয় পড়েছি, আমরা যে ধামাকা ব্যাচটা জুলাই মাস থেকে, এই অগাস্ট মাস থেকে শুরু করতাম, যে ধামাকা ব্যাচটার অ্যাডমিশনটা অগাস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল, আমরা সেই ধামাকা ব্যাচটাকে জুলাইতে প্রি অ্যাডমিশনের জন্য এনে দেবো। মানে তোমরা জুলাই মাসেই ধামাকা ব্যাচে অ্যাডমিশন করে নিতে পারবে। তুই বলবি দাদা ফিস? আমি বারবার করে বলেছিলাম যারা ফাউন্ডেশন ব্যাচে থাকবে না তাদের জন্য ওয়ান টাইম 699 ফিস থাকবে ধামাকা ব্যাচে। যদি কেউ অগাস্টে ভর্তি হয় তার জন্য 699 ফিস থাকবে। আর যদি কেউ এখন প্রি অ্যাডমিশন করে নেয়, জুলাইয়ের 1 তারিখ থেকে প্রি অ্যাডমিশন শুরু হবে, আমি আলাদা একটা ভিডিও করে বলবো, ওই প্রি অ্যাডমিশন যদি করে নেয় তারও 699 ফিস থাকবে। কোনো ফিস ডিফারেন্স হবে না। কিন্তু পার্থক্যটা কোথায়? আর ফাউন্ডেশন ব্যাচ বলে কিছু থাকবে না, তুই ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে পারবি না। যারা অলরেডি ভর্তি হয়েছে তাদের জন্য থাকবে। ফাউন্ডেশন ব্যাচের 1 মাসের ক্লাস, পুরো জুলাই মাসটায় যত ক্লাস করাবো, লাস্টে একটা ফুল যত সিলেবাস হয়েছে সবকটার একটা রিভিশনও করাবো। আগের যত ক্লাস হয়েছে, যত হ্যান্ড রিটেন নোটস ফাউন্ডেশন ব্যাচের মধ্যে আছে, ওই জুলাই মাসে তুমি পুরোটা পাবে ধামাকা ব্যাচের মধ্যে উইথাউট এনি এক্সট্রা ফিস। তুমি তো ফিসটা পে করছো ধামাকা ব্যাচের, যেটা তুমি অগাস্টে ফিস পে করতে, টেস্ট আর মাধ্যমিকের স্পেশাল প্রিপারেশন ফিজিক্যাল সায়েন্সের। আমি বারবার করে বলতাম কিন্তু যে দুটোকে একসাথে নিয়ে তোকে চলতে হবে। আমি কিন্তু ফাউন্ডেশন ব্যাচে অত কাউকে বলিনি, কিন্তু ধামাকা ব্যাচের একটা স্পেশাল কজ আছে। তোকে যদি সেই নাম্বারটা পাও তো একটা কোঅর্ডিনেশন রাখতে হয়। ওই কারণে এই ব্যাচটাতে এত ছেলে মেয়ে আগের বছরও ভর্তি হয়েছে, আর এই বছরে স্বাভাবিকভাবে আমাদের ফাউন্ডেশন ব্যাচেরই প্রায় অনেক ছেলে মেয়ে হয়ে গেছে। তো স্বাভাবিক আমি যখনই দেখলাম ভর্তি অনেক বাড়ছে, আমি এটাকে বন্ধ করলাম। কারণ ওই 1 মাসের জন্য ভর্তি হয়ে সত্যি কথা বলতে তোর এখন আর কোনো লাভ হবে না। আমি যারা অলরেডি এক্সিস্টিং স্টুডেন্ট সবার সাথে কথা বলে নিয়েছি, সব ব্যবস্থা আমি করে দেবো। আর তোরা প্রি অ্যাডমিশন করতে পারিস জুলাইয়ের 1 তারিখ থেকে। ফিস পে করতে হবে ধামাকা ব্যাচের, কিন্তু তোমরা ফাউন্ডেশন ব্যাচের অ্যাক্সেসটা 1 মান্থের জন্য পাবে। প্লাস তারপরে পুরো ধামাকা ব্যাচটা তো আপ টু মাধ্যমিক অবধি পাবেই। আমি একটা ডিটেল ভিডিও বানিয়ে দেবো যে কি করে প্রি অ্যাডমিশনটা শুরু হবে, সমস্ত কিছু বলে দেবো। ঠিক আছে, চলো এইবার একটা কথা বলি। এখান থেকে আরেকটা বিষয় আছে, ধাতু সংকট। ধাতু সংকটটা কি দাদা? কখনো কখনো বিভিন্ন স্বার্থে ধাতুর সঙ্গে ধাতু বা কখনো কখনো ধাতুর সঙ্গে অধাতু মিশিয়ে দিতে হয়। এই ধাতুর সঙ্গে ধাতু বা ধাতুর সঙ্গে অধাতু যখনই মেশানো হয় তখনই সেই বিষয়টাকে সংকর ধাতু বলা হয়ে থাকে। দাদা ধাতুর সঙ্গে ধাতু, ধাতুর সঙ্গে অধাতু মিশিয়ে তৈরি করা হয়েছে এমন কয়েকটা নিদর্শন দেখাও তো। যদি স্টিল দেখেছি, স্টিল নর্মাল লোহা রেখে দে জং পড়ে যাবে, কিন্তু লোহার সাথে কার্বন মিশিয়ে তৈরি করা স্টিল বাতাসে রাখলেও কিন্তু জং ধরে না। আজকে চিন্তা করে দেখিস, অ্যামালগাম বলে একটা জিনিস হয়, যে অ্যামালগামের মধ্যে অ্যাকচুয়ালি বিভিন্ন ধাতুর সঙ্গে পারদ মিশিয়ে দেওয়া হয়। পারদও তো একটা ধাতু, সিলভারের সঙ্গে পারদ, জিঙ্কের সঙ্গে পারদ বা টিনের সঙ্গে পারদ, মানে ধাতুর সঙ্গে ধাতু মেশানো হয়। এটাও এক ধরনের ধাতু সংকর, যেটাকে অ্যামালগাম বলে। এই জিঙ্ক অ্যামালগাম বিভিন্ন তড়িৎ বিশ্লেষণের যে তড়িৎদ্বার গুলো আছে সেগুলো তৈরি করতে কাজে লাগে। সিলভার অ্যামালগামটা দাঁতের চিকিৎসায় কাজে লাগে, টিন অ্যামালগামটা আয়না তৈরিতে কাজে লাগে। আর এই ধাতুর সঙ্গে অধাতু মিশিয়ে তৈরি করা স্টিল তুই জানিস কত বেশি উপযোগী। এরকম অনেক অনেক এক্সাম্পল আছে যেখানে ধাতুটার কখনো কখনো সৌন্দর্য বৃদ্ধির জন্য, কখনো তাকে স্থায়িত্ব দেওয়ার জন্য ধাতুর সঙ্গে অধাতু বা ধাতুর সঙ্গে ধাতু মিশিয়ে সংকর ধাতু প্রস্তুত করা হয়। এরকম বিভিন্ন সংকর ধাতুর একটা চার্ট আসে, আমি তোকে একটু দেখিয়ে দেবো যে কোনগুলো পরীক্ষাতে বারবার করে দেয়। প্রথমেই বলি, একদম শুরু থেকেই বলবো, হ্যাঁ, স্টেনলেস স্টিল পরীক্ষাতে দেয়। ইনভার খুব কম দিয়েছে, কিন্তু যাদের 100 টার্গেট আমি কখনোই তাদেরকে বলবো না পড়বি না কিছু। স্টেনলেস স্টিল বহুবার দেয়। দুটো জিনিস দেয় যেটা শেখাবো তোকে আমি, তামার, এই কাঁসার পিতল কিভাবে দেখতে হয় দেখ। ধর আমি তোকে বললাম পিতল, পিতলের মধ্যে কি কি রয়েছে, তুই বলবি দাদা আর কাঁসার মধ্যে কি কি রয়েছে। খুব ভালো করে শোন। কাঁসার মধ্যে রয়েছে ক ফর হচ্ছে কপার, রয়েছে স ফর হচ্ছে এসএন। তার মানে দাদা কপার রয়েছে মানে তামা রয়েছে, তার সঙ্গে এসএন মানে টিন রয়েছে, তাই তো? আমি বললাম একদম। আর এখানে যেহেতু এসএন লিখেছিস, কপার সর্বত্র, কপার থাকবেই, শুধু এসএন এর পরিবর্তে জিঙ্ক থাকবে। তার মানে কপার আর এসএন মিলে কাঁসা, কপার আর জিঙ্ক মিলিয়ে পিতল। চেক করে নে, চেক করে নে, চেক করে নে রে। আর তিনটেকেই মিশিয়ে দে, ব্রোঞ্জ তৈরি হয়ে যাবে। দেখ, কপার এসএন জিঙ্ক তিনটেকেই মিশিয়ে দে, পার্সেন্টেজ গুলো একটু খেয়াল রাখিস, দেখ ব্রোঞ্জ তৈরি হয়ে গেল।
আচ্ছা, সিটি গোল্ডে কি গোল্ড থাকে? আমি খুব একটা জানি না, আমি সেদিনে ব্যাচেও বলছি আমি খুব একটা কিন্তু জানি না, কিন্তু আমি যতটুকু জানি সিটি গোল্ডে গোল্ড থাকে না। সেমনি জার্মান সিলভার বলে একটা বিষয় আছে, যে জার্মান সিলভারের মধ্যে অ্যাকচুয়ালি কোনো সিলভার থাকে না। সিটি গোল্ড জাস্ট একটা গোল্ডের প্লেটিং করা মেবি জিনিসটা। সেমনি জার্মান সিলভার এমন একটা জিনিস যেটা দেখে মনে হবে তো সিলভার সিলভার, কিন্তু তার মধ্যে অ্যাকচুয়ালি কোনো রকম সিলভার থাকে না, সিলভারের পার্সেন্টেজ 0। এটাও পরীক্ষাতে বারবার আসে, যেহেতু লাস্টে সিলভার নামটা রয়েছে তাই জিজ্ঞাসা করে জার্মান সিলভারে সিলভার কত পার্সেন্ট আছে। অ্যাকচুয়ালি নেই, কপারই বেশি আছে, জিঙ্ক আছে আর নিকেল আছে। ইলেকট্রন পরীক্ষাতে দেয় ছেলে মেয়েদেরকে একটু ভয় দেখানোর জন্য, ভাবে আবার ইলেকট্রনটা কি? ইলেকট্রন একটা সংকর ধাতু, ম্যাগনেসিয়াম আর জিঙ্ক থাকে। অ্যালুমিনিয়াম থেকে যেগুলো দেয়, দেখ এগুলো পরীক্ষাতে দিয়েছে, বিভিন্ন টাইমে দিয়েছে, সেই কারণে তোকে করতেই হবে। ডুরালুমিন পরীক্ষাতে দিয়ে থাকে। ডুরালুমিন থেকে আরেকটা প্রশ্ন পরীক্ষাতে আসে, টেস্ট পেপার গুলোর মধ্যে থাকে। প্রশ্নটা হচ্ছে 4টি ধাতু দ্বারা প্রস্তুত একটা সংকর ধাতুর নাম লেখো। ডুরালুমিন। আরেকটা এখানে নেই, আমি তোকে লিখে দিচ্ছি। আরেকটার নাম হচ্ছে অ্যালনিকো। এই অ্যালনিকোর মধ্যে 4 জন থাকে। কে কে? অ্যাল মানে অ্যালুমিনিয়াম, নি মানে নিকেল, কো মানে কোবাল্ট, এবং তার সঙ্গে ওয়াইল্ড কার্ড এন্ট্রি মানে আয়রন। এটা স্থায়ী চুম্বক তৈরি করতে ইউজ করা হয়। ঠিক আছে, এখানে দেখবি বিভিন্ন ধরনের তাদের ব্যবহারগুলো রয়েছে, একবার একটু পড়ে নি, সেটা সাঁতরা পাবলিকেশনের বই থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, ডুরালুমিনের মধ্যে পার্সেন্টেজটা মাঝে মধ্যে জিজ্ঞাসা করে। অ্যালুমিনিয়াম 95, কপার 4, ম্যাগনেসিয়াম 0.5, ম্যাঙ্গানিজ 0.5। ঠিক আছে, চলো এগুলো সব বললাম। অ্যামালগামের বিষয়টাও তোদেরকে শিখিয়ে দিয়েছি, বলে দিয়েছি, একবার রিভিশন করিয়ে দিয়েছি। এবার একটা বিষয় আছে লোহার মধ্যে মরচে ধরা, এবং সেটাকে কি করে নিবারণ করব। তারপরে আছে এই ক্যাথোডীয় সংরক্ষণগুলো আছে, তারপরে ধাতুর ক্ষয়, ব্যাস তাহলেই গল্প শেষ হয়ে গেল। ওকে, প্রথমেই একটা কথা বলি, তোরা নিশ্চয়ই শুনেছিস বা জানিস লোহার মধ্যে মরচে পড়ার বিক্রিয়াটা একটা তড়িৎ রাসায়নিক বিক্রিয়া। তার মানে এই পুরো বিক্রিয়াটা তড়িৎ বিশ্লেষণ যেমনি করে হয় সেই রকম ভাবেই ঘটে। এখানেও ক্যাথোডের প্রয়োজন পড়ে, এখানেও অ্যানোডের প্রয়োজন পড়ে, এখানেও কিন্তু একই রকম ভাবে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের প্রয়োজন পড়ে। এখন দাদা এগুলো রূপে কারা কারা ইউজ হয় সব শেখাচ্ছি তোকে এক এক করে। লোহা জানিস তো 2 রকম হতে পারে, একটা হতে পারে বিশুদ্ধ লোহা আর আরেকটা হতে পারে অবিশুদ্ধ লোহা। তোকে যদি আমি জিজ্ঞাসা করি তুই আমাকে বল তো বিশুদ্ধ লোহা নাকি অবিশুদ্ধ লোহা কোনটাতে মরচে পড়ে, তুই বলবি দাদা এটা কোনো প্রশ্ন হলো? দুটো লোহাতেই মরচে পড়বে। যে লোহাকেই আমরা খোলা বাতাসের মধ্যে রেখে দেবো, যে লোহাকেই অক্সিজেন পূর্ণ জলীয় বাষ্পের মধ্যে রেখে দেবো, সেটাতেই মরচে পড়বে। আমি বললাম না ভাই, কেবলমাত্র অবিশুদ্ধ লোহার মধ্যেই মরচে পড়ে। কারণ অবিশুদ্ধ লোহাতে যেমনি লোহা থাকে তার সাথে সাথে কিছু কার্বন সমৃদ্ধ অশুদ্ধি থাকে। এই কার্বন সমৃদ্ধ অশুদ্ধিগুলোই কিন্তু মেনলি এই ক্যাথোড রূপে কাজ করে। অ্যানোডের মধ্যে কি বিক্রিয়া ঘটে তুই আমাকে বল। আজকে এই যে কার্বন সমৃদ্ধ অশুদ্ধিগুলো বেশি ইলেকট্রোপজিটিভ নাকি আয়রন বেশি ইলেকট্রোপজিটিভ? স্বাভাবিকভাবে আয়রন বেশি ইলেকট্রোপজিটিভ, আয়রন একটা ধাতু, আর এরা কি থোড়ি ধাতু? ধাতু তো নয়, এরা তো অশুদ্ধি, কার্বন সমৃদ্ধ। এবার এই যে সমস্ত অশুদ্ধিগুলো রয়েছে সেগুলো যেহেতু কম ইলেকট্রোপজিটিভ, সেই জন্য সেগুলোকে ক্যাথোডের মধ্যে পাঠানো হয়। আর লোহা বলে আমি হচ্ছি এখানকার সর্বে সর্বা, আমার অহংকার সবচেয়ে বেশি, আমার ইগো সবচেয়ে বেশি, আমার টাকা সবচেয়ে বেশি, কারণ আমি এখানে ধাতু, আমার ইলেকট্রোপজিটিভিটি অনেক বেশি। আর ধাতু সবসময় ইলেকট্রন বর্জন করে, ধাতুর সবসময় জারণ ঘটে, আর যার জারণ ঘটে, যে ইলেকট্রন বর্জন করে, যার তড়িৎ ধনাত্মকতা বেশি হয়, আমরা তাকেই অ্যানোডে প্রেফার করি, অ্যানোডে ইউজ করি, কারণ অ্যানোডের মধ্যে জারণ ঘটতে হয়। এখানে জারণ ঘটার মধ্যে একমাত্র আয়রনই আছে। আর তড়িৎ বিশ্লেষ্য রূপে কে ইউজ হবে? অক্সিজেন মিশ্রিত জলীয় বাষ্প। এই যে পুরো কম্বিনেশনটা একটা তড়িৎ রাসায়নিক কোষ তৈরি করে, ছোট ছোট কোষ, এবং সেগুলোর মধ্যেই বিক্রিয়াটা ঘটে, লোহার ওপরে ওই মরচেগুলো তৈরি হয়, লোহাটার ক্ষয় হয়। তুই এইটুকু সিস্টেম তো বুঝে গেছিস। এবার একটু মরচের সংকেতটাও দেখে নে। মরচের সংকেত হচ্ছে Fe2O3 এবং তার সাথে XH2O। দাদা XH2O মানে কতগুলো জল আছে বোঝা যায়নি আর কি, জলের অণু রয়েছে। এই সংকেতটাকে দেখলেও তুই নিশ্চয়ই বুঝতে পারছিস এখানটায় Fe3+ প্রেজেন্ট আছে। দেখ আয়রন 3 যোজ্যতায় যুক্ত আছে, তার মানে যে আয়রনটা ছিল যেটা অ্যানোডে জোরজুলুম করে যুক্ত হয়েছে সে সত্যিই জারিতই হয়েছে, কারণ অ্যানোডে জারণই ঘটবে, জারিত হয়ে Fe3+ কনভার্ট হয়ে গেছে। মানে দাদা এই হচ্ছে লোহায় মরচে পড়ার পুরো সিস্টেম। আমাকে শুধু এইটুকু খেয়াল রাখতে হবে যে লোহার মধ্যে মরচে পড়তে গেলে ওটাকে অ্যানোডেই বসতে হবে,
যাতে অ্যানোডের মধ্যে বসে ওর জারণটা ঘটে, আর জারণ ঘটলে তবেই আয়রনটা Fe3+ এ কনভার্ট হবে, তবেই সেটা মরচে তৈরি করবে। রেস্ট বিক্রিয়া তো সবাই জানে, এই কনসেপ্টটা তোকে শেখালাম কমপ্লিট। এবার দাদা আমাকে একটা কথা বলো, আমি ধরো এই লোহার মধ্যে মরচে পড়াটাকে আটকাতে চাইছি, আমি ধরো লোহাটাকে ক্ষয়ের হাত থেকে বাঁচাতে চাইছি, তাহলে আমি কিভাবে সেটাকে বাঁচাতে পারি, কিভাবে আমি এর ক্ষয়টাকে আটকাতে পারি? আমি তোর কাছে অনেকগুলো অপশন আছে। এক হচ্ছে তুই রং করে দিতে পারিস, রং করে দিলে লোহার সারফেসটা ওই অক্সিজেন মিশ্রিত জলীয় বাষ্পের সংস্পর্শেই আসবে না, ফলে সেখানে মরচে পড়বি। আলকাতরা লাগিয়ে দিতে পারিস। দাদা এইসব তো পাতি পদ্ধতি, এগুলো বাদ দাও, তুমি আমাকে একটু বলো টেকনিক্যাল পদ্ধতি কিছু বলো। চিন্তা করে দেখতো, আজকে লোহার মধ্যে মরচে পড়তে গেলে লোহাটাকে অ্যানোডে বসাতে হয়। কেন অ্যানোডে রাখছি? কারণ লোহা এখানে সর্বে সর্বা। লোহা বলছে আমি একা ধাতু, লোহা বলছে আমি একাই সবচেয়ে বেশি ইলেকট্রোপজিটিভ। এক কাজ করতো, তোরা যে জাহাজগুলো দেখিস, আজকে ধর মাটির তলার যে পাইপগুলো থাকে, যে জাহাজগুলো থাকে, এই যে জাহাজের তলদেশটা তো সবসময় সমুদ্রের মধ্যেই আছে। আর সমুদ্রের জলের মধ্যে জানিস তো প্রচুর পরিমাণে Cl-, SO4 2- জাতীয় আয়নগুলো প্রেজেন্ট থাকে, যেগুলো ওই অক্সিজেন মিশ্রিত যে জলীয় বাষ্পটা তোর এখানে রূপে প্রেজেন্ট আছে, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ রূপে প্রেজেন্ট আছে, তার বিয়োজনটাকে বাড়িয়ে দেয়, জলের বিয়োজনটাকে বাড়িয়ে দেয়, ফলে তড়িৎ বিশ্লেষণ প্রসেসটা বেশি বেশি করে ঘটে, ফলে মরচেটা বেশি বেশি করে পড়ে। তার মানে সমুদ্রের জলের সাথে যে জাহাজটা এরকম ভাবে টাচ হয়ে রয়েছে, তাতে তো মরচে পড়ে জাহাজটা নষ্ট হয়ে ডুবে যাওয়ার কথা, তাও ডোবে না কেন? তার মানে এখানেও ওই লোহাটাকে মরচে পড়ার হাত থেকে বাঁচানোর জন্য কিছু একটা টেকনিক্যাল প্রসেস করা হয়। মাটির তলার পাইপটাতেও কিছু একটা টেকনিক্যাল প্রসেস করা হয়, যে টেকনিক্যাল প্রসেসটা এখন আমি তোকে শেখাবো। দেখ, মরচে পড়তে গেলে আয়রনটাকে অবশ্যই অ্যানোডে ইউজ করতে হবে, কারণ অ্যানোডের মধ্যে ইউজ করলে তবেই সেটা জারণ ঘটবে, আর যদি সেটা জারণ ঘটে তবেই সেটাই মরচে পড়বে। যদি আমরা কোনোভাবে আয়রনের থেকেও বেশি ইলেকট্রোপজিটিভ কোনো একটা ধাতুকে নিয়ে চলে আসতে পারি, যেমন ম্যাগনেসিয়াম, কখনো কখনো জিঙ্ককেও নিয়ে আসা হয়, এই ম্যাগনেসিয়াম ধাতুটাকে যদি কোনোভাবে, ম্যাগনেসিয়ামের একটা ব্লককে যদি আমরা কোনোভাবে লোহার পাইপটার সঙ্গে অথবা জাহাজের এই তলদেশের সঙ্গে অন্তরিত পরিবাহী তারের মাধ্যমে যুক্ত করে দিতে পারি, এইরকম ভাবে যদি যুক্ত করে দিতে পারি, তাহলে ম্যাগনেসিয়ামটা এই পুরো তড়িৎ রাসায়নিক সিস্টেমটার মধ্যে ঢুকে পড়বে। যখনই ঢুকে পড়লো, এখন লোহা আর নিজেকে সর্বে সর্বা দাবি করতে পারবে না। লোহা আর এটা বলতে পারবে না আমি একাই ইলেকট্রোপজিটিভ, আমি একাই ধাতু, কারণ এখন ওরও ধাতু চলে এসছে। এইবারে যখন অ্যানোড ক্যাথোড গুলো ডিস্ট্রিবিউট হবে, অ্যানোডে আর লোহার জায়গা থাকবে না। গল্পের চাকা ঘুরে গেছে, ভাগ্যের চাকা ঘুরে গেছে। তুমি যাকে আগে ভাবতে সর্বে সর্বা, আজকে দেখতে পাচ্ছ সে কিছুই নয়। এই লোহাটা আর অ্যানোডে বসতে পারছে না, কারণ অ্যানোডে বসে গেছে ম্যাগনেসিয়াম, যাকে অন্তরিত পরিবাহী তারের মাধ্যমে কানেক্ট করে দেওয়া হয়েছিল। এর যেহেতু তড়িৎ ধনাত্মকতা তোরা তো দেখে নিয়েছিস, ম্যাগনেসিয়ামের তড়িৎ ধনাত্মকতা দেখ, এই যে ম্যাগনেসিয়াম আর এইখানে আয়রন, এটা ম্যাগনেসিয়াম আয়রনের থেকে অনেক বেশি তড়িৎ ধনাত্মক, তাহলে স্বাভাবিকভাবে যখনই অ্যানোড ক্যাথোডের ডিভিশনটা হবে, ম্যাগনেসিয়ামই সবসময় অ্যানোডের মধ্যে বসবে। আর ক্যাথোডের মধ্যে কে বসবে দাদা? স্বাভাবিকভাবে এই আয়রন যে এতদিন ভীষণ অহংকার দেখাতো, যে বলতো আমি একমাত্র ধাতু, যে বলতো আমার ইলেকট্রোপজিটিভিটি সবচেয়ে বেশি, সে আজকে বাধ্য হয়ে ক্যাথোডের মধ্যে বসছে। তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ যেমন ছিল দাদা, এতে কি হবে? আমি বলছি যদি আয়রনটা অ্যানোডের মধ্যে বসতেই না পারে, যদি লোহাটা অ্যানোডের মধ্যে বসতেই না পারে, তাহলে লোহার জারণ কি করে হবে ভাই? লোহার তো জারণই হবে না, কারণ জারণ কোথায় হয়? অ্যানোডের মধ্যে হয়। অ্যানোডে লোহা বসলোই না, তো লোহার জারণ হলোই না। যদি জারণ না হয় তাহলে মরচে পড়বেই না, গল্প শেষ। কিন্তু দাদা এই যে ম্যাগনেসিয়ামটাকে রেখেছো, সেটা তো ক্ষয় হবে, নিশ্চয়ই হবে, কারণ যেই অ্যানোডের মধ্যে গেছে সেখান থেকে ইলেকট্রন বেরোবে, সেটাই ক্ষয়প্রাপ্ত হবে স্বাভাবিকভাবে। তাহলে এখানে এই অ্যানোডটা, এই ম্যাগনেসিয়ামটা নিজেকে স্যাক্রিফাইস করে দিল, কাকে বাঁচানোর জন্য? এই লোহাটাকে বাঁচানোর জন্য, যে কিনা এখন ক্যাথোডের মধ্যে আছে। বললাম একদম। এই জন্য এই পুরো প্রসেসটার নাম ক্যাথোডীয় সংরক্ষণ। ক্যাথোডটাকে বাঁচানোর জন্য এই ম্যাগনেসিয়ামটা নিজে ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু লোহাটাকে ক্যাথোডে রেখে সে বাঁচিয়ে দিচ্ছে।
আচ্ছা, কে ক্ষয়প্রাপ্ত হচ্ছে? দাদা অ্যানোড ক্ষয়প্রাপ্ত হচ্ছে, ও স্যাক্রিফাইস করে দিচ্ছে, এই জন্য এটাকেই বলা হয় স্যাক্রিফাইশিয়াল অ্যানোড। আমি বললাম একদম, এই অ্যানোডটা নিজেকে উৎসর্গে করে দিচ্ছে, উৎসর্গকৃত অ্যানোড বলা হয় এটাকে। কার জন্য করছে? ক্যাথোডের জন্য। যাকে সংরক্ষণ করছে তাকে বলা হয় ক্যাথোডীয় সংরক্ষণ, এই প্রসেসটাকে বলা হয়। গল্প শেষ হয়ে গেছে, আশা করব বুঝে গেছিস। ক্লিয়ার? লাস্ট একটা বিষয় আছে, ধাতুর বিভিন্ন ক্ষয়, এটা একটুখানি দেখে নে। গাছের পাতা সবুজ, এটা আমার বোঝানোর কিছু নেই। কপারের ওপর দেখবি মাঝে মধ্যে সবুজ আস্তরণ পড়ে যায়, জিঙ্কের ওপরে সাদা আস্তরণ পড়ে যায়, অ্যালুমিনিয়ামের ওপর সাদা আস্তরণ পড়ে যায়। যদি বাতাসের মধ্যে অক্সিজেন থাকে, কার্বন ডাই অক্সাইড জলীয় বাষ্প থাকে, তাহলে তার সঙ্গে কপারের ক্রিয়া হয় এবং তার ফলে তার গায়ের মধ্যে সবুজ বর্ণের বেসিক কপার কার্বনেটের একটা আস্তরণ পড়ে, সংকেতটা দেখে নিস। যদি বায়ুতে সালফার ডাই অক্সাইড প্রেজেন্ট থাকে, তখন তাহলে বেসিক কপার সালফেটের একটা আস্তরণ পড়ে, বেসিক এই ক্ষারকীয় কপার সালফেটের একটা আস্তরণ পড়ে, যেটা ওই স্বাভাবিকভাবে একই কালারের হয়ে থাকে। এই সব লেখা রয়েছে, ঠিক আছে। আর জিঙ্কের ক্ষেত্রে কি হয়? জিঙ্কের উপরে ওই ক্ষারকীয় জিঙ্ক কার্বনেটের একটা আস্তরণ পড়ে, যেটা সাদা কালারের হয়, নিশ্চয়ই দেখবি লেখা থাকে এই যে সাদা আস্তরণ পড়ে। একদম অ্যালুমিনিয়ামেরটা একটু পরীক্ষাতে আসে। অ্যালুমিনিয়ামকে যদি বাতাসে ফেলে রাখা হয়, তাহলে অ্যালুমিনিয়ামের উপরে একটা অক্সাইডের লেয়ার চেপে যায়, অ্যালুমিনিয়াম অক্সাইডের একটা লেয়ার তৈরি হয়ে যায়। এই অ্যালুমিনিয়াম আর অক্সাইডের যে লেয়ারটা তৈরি হলো, যে সাদা কালারের লেয়ারটা তৈরি হলো, সেটা জল দিয়ে ধোয়া যায় না। যদি জল দিয়ে ধোয়া না যায়, তাহলে এটা অ্যালুমিনিয়ামের উপরে একদম চিরস্থায়ী হয়ে যায়। তার মানে দাদা অ্যালুমিনিয়ামটা একবারই ক্ষয়প্রাপ্ত হয়, একবার ক্ষয়প্রাপ্ত হয়ে যেই মাত্র তার উপরে অক্সাইডের লেয়ারটা চেপে যায়, আর অ্যালুমিনিয়ামের ফ্রি সারফেস বাতাসে মুক্ত নেই, ও সারফেসটা অ্যালুমিনিয়াম অক্সাইড জমে রয়েছে। তার ফলে অ্যালুমিনিয়াম একবারই ক্ষয়প্রাপ্ত হবে, কিন্তু তার লাইফ টাইম জয় হবে। আমি ওই জন্য বলি ওয়ান টাইম ক্ষয়, লাইফ টাইম জয়। মানে একবার ক্ষয়প্রাপ্ত হয়ে যাও, ওপরে অক্সাইডের লেয়ারটা নিয়ে চলে এসো, তারপর সেই অক্সাইডের লেয়ারটা তোমাকে সারা জীবন রক্ষা করবে ক্ষয়ের হাত থেকে। এই জন্য অ্যালুমিনিয়ামকে বলা হয় সেলফ প্রোটেক্টিং মেটাল। ঠিক আছে, কমপ্লিট। আচ্ছা, আর কি আছে দেখবি, কখনো কখনো বলা হয় যে অ্যালুমিনিয়াম মোড়কে আচার বা চাটনি খাওয়া উচিত না, কারণ ওই আচার বা চাটনিতে বিভিন্ন জৈব অ্যাসিড থাকে, যেগুলো অ্যালুমিনিয়ামের সাথে যুক্ত হয়ে লবণ তৈরি করে। লবণগুলো আচার বা চাটনির মধ্যে মিশে থাকে, পেটে গেলে খারাপ হয়ে যায়। ঠিক আছে, পেট খারাপ হয়, কার্সিনোজেনিক হয় অনেক সময়। এই ছিল ব্যাপার, পুরো ধাতুবিদ্যা রেডি করিয়ে দিলাম। আশা করতে পারি রিভিশন একদম সলিড হয়েছে। যা পড়ালাম ওগুলোকে পড়তে থাক, কিছুদিন পর থেকে কোয়েশ্চেন লিক সেট আসবে। প্রি অ্যাডমিশনের বিষয়টাও আমি ভিডিও করে জানিয়ে দেবো কয়েকদিনের মধ্যেই, হয়তো কাল বা পরশুর মধ্যেই। দেখা হচ্ছে। এরপরে কি ওয়ান শট লাগবে বলিস, কি কোয়েশ্চেন প্র্যাকটিস লাগবে বলিস, সেগুলো সব এক এক করে দেবো ইউটিউবের মধ্যে। আর মেন হচ্ছে জুলাই মাসের কোয়েশ্চেন লিক সেট গুলো, ঠিক আছে, ওগুলো মিস করলে চলবে না। দেখা হচ্ছে সবার সাথে, সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস। যদি চ্যানেলে নতুন হয়ে থাকিস, জানিস তোকে কি করতে হবে। টাটা, জয় ধামাকা।